আসসালামু আলাইকুম। তো আমরা এখন দেখব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের, এটা হচ্ছে আপনার তৃতীয় অধ্যায়, পাওয়ার অ্যান্ড সিকিউরিটি। তো দেখি এখান থেকে কী পড়া যায়। এখান থেকে হচ্ছে আপনার সবার আগে বেসিক একটু বোঝান যে হচ্ছে ইউনিপোলারিটি কী, তারপর হচ্ছে বাইপোলারিটি কী। ইউনিপোলারিটি হচ্ছে শুধুমাত্র একজন ক্ষমতা থাকবে, বাইপোলারিটি দুইজন, আর মাল্টিপোলারিটি হচ্ছে আপনার তিনজন। তো এখন দেখি হচ্ছে দ্য ডিগ্রি অফ ইউজেস, অর্থাৎ হচ্ছে আপনার শক্তির ব্যবহারটা কেমন হবে এবং প্রয়োগের মাত্রাটা কেমন হবে, এটা আমরা দেখি। যে হচ্ছে হার্ড পাওয়ার, যেটা হচ্ছে আপনার কোনো একটা অন্য একটা দেশকে আপনার মিলিটারি, তারপর হচ্ছে আপনার অর্থনৈতিক ক্ষমতা, এগুলোর এগুলোর ভয় দেখিয়ে বা এগুলোর মাধ্যমে তাকে বাধ্য করা অথবা তাকে নিজের বলয়ে আনার চেষ্টা করা, এটাই হচ্ছে আপনার হার্ড পাওয়ার। যেমন হচ্ছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা একটা হতে পারে, আর একটা হচ্ছে মিলিটারি পাওয়ার, শক্তি, এটা একটা হতে পারে হার্ড পাওয়ার। আর সফট পাওয়ার কি, আপনার হচ্ছে কূটনৈতিক দক্ষতা ব্যবহার করে অন্য একটা দেশকে নিজের বলয়ে আনার চেষ্টা করা, এটা হচ্ছে আপনার সফট পাওয়ার ডিপ্লোমেসি। আর যখন এই সফট পাওয়ার এবং হচ্ছে আপনার হচ্ছে হার্ড পাওয়ার দুটো একসাথে ইউজ করবেন, সেটাকে আপনি বলতে পারেন স্মার্ট পাওয়ার ডিপ্লোমেসি। ঠিক আছে? তো এখানে আপনি একদিকে আপনি সফট পাওয়ার আলাপ আলোচনা করবেন, অপরদিকে হচ্ছে আপনি ওইদিকে আপনার নৌবহর দিয়ে ভয় দেখালেন, যেমন ইরানকে এখন ইউএস করছে, একদিকে আলোচনা করছে, অপরদিকে ভয় দেখাচ্ছে, এটাই হচ্ছে স্মার্ট পাওয়ার। এখন ন্যাশনাল ইন্টারেস্ট বলতে কি বোঝায়, অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের স্বার্থ রক্ষার জন্য যা যা আর কি রাষ্ট্রের লক্ষ্য হয়ে থাকে, সেগুলো হচ্ছে তার স্বার্থ আর কি। তো সবাই নিজের স্বার্থ কিন্তু আর কি দেখার চেষ্টা করে। একটা থাকে প্রধান স্বার্থ, একটা থাকে হচ্ছে আপনার গৌণ স্বার্থ, কোর ইন্টারেস্ট, আর হচ্ছে পেরিফেরাল ইন্টারেস্ট। তো কোর ইন্টারেস্ট কি, নিজের যে ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা, নিজের জনগণকে রক্ষা করা, তাদের হচ্ছে আপনার রাষ্ট্রের ভূখণ্ডকে রক্ষা করা, সার্বভৌমত্ব নিশ্চিত করা, এগুলো হচ্ছে আপনার কোর ইন্টারেস্ট। এগুলোর জন্য একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করে আর কি। আর গৌণ স্বার্থ কি, গৌণ স্বার্থ হচ্ছে ধরেন আপনার আপনার অর্থনৈতিক স্বার্থ অথবা হচ্ছে সামরিক স্বার্থ অথবা রাজনৈতিক স্বার্থ বা সাংস্কৃতিক স্বার্থ আপনার হাসিল করার জন্য যেটা আপনি করতেছেন। যেমন হচ্ছে বাংলাদেশ যদি এখন জাতিসংঘে বলে যে আমরা রোহিঙ্গা সমাধান চাই, কিন্তু দেখা যায় যে হচ্ছে এখন জাতিসংঘ আর কি অতটা রাজি হইল না। তো এখন এর জন্য তো এখন যে যুদ্ধ ঘোষণা করবে এমন তো হতে পারে না। তো এটাই হচ্ছে আপনার এগুলোর ক্ষেত্রে মানে কোনো রাষ্ট্র অতটা আর কি আপনার কি বলা যায় ওটাকে, এক্সট্রিম হয় না আর কি। ঠিক আছে? তো এটাই হচ্ছে আপনার পেরিফেরাল ইন্টারেস্ট আর কি। আচ্ছা, এখন ন্যাশনাল পাওয়ার এটা কি, এটা হচ্ছে আপনার কোনো একটা মানে রাষ্ট্র তার কতটুকু স্বার্থ শক্তি আছে অন্য একটা দেশকে নিজের স্বার্থ এবং উদ্দেশ্য অর্জনের জন্য তাকে প্রভাবিত করার যে শক্তিটা, এটাই হচ্ছে আপনার ন্যাশনাল পাওয়ার। এটা কতটুকু আছে সেটাই হচ্ছে ন্যাশনাল পাওয়ার। তো এটার জন্য হচ্ছে কী কী উপাদান আর কি, মানে জাতীয় শক্তির উপাদান সমূহ কী কী, এটা হচ্ছে ভৌগোলিক অবস্থান, কার কত অবস্থান ভালো আর কি, যেমন তেল সমৃদ্ধ হলে অনেক ভালো ইয়ে পাওয়া যায়, জনসংখ্যা কেমন, তারপর অর্থনীতি তার কেমন, সামরিক শক্তি কেমন, কূটনীতি কেমন, জাতীয় মনোবল কেমন, অর্থাৎ ঐক্য আছে কিনা, আর হচ্ছে নেতৃত্ব কেমন। তো আবার বলি, নেতৃত্ব, তারপর জাতীয় মনোবল, কূটনীতি, সামরিক শক্তি, অর্থনীতি, জনসংখ্যা আর ভৌগোলিক অবস্থান, এটা হচ্ছে ন্যাশনাল ন্যাশনাল আর কি পাওয়ারের আপনার হচ্ছে উপাদান আর কি, শক্তির। এখন হচ্ছে আপনার আধুনিক বিশ্লেষণে সেটা কি বলে আর কি, এখানে আর কি দুটো মডেলের কথা বলা হয়েছে, একটা হচ্ছে ডাইম মডেল, DIME, একটা হচ্ছে ডাইম ফিল। তো DIME কি, এটা হচ্ছে আপনার ডিপ্লোমেসি, ইনফরমেশন, মিলিটারি, ইকোনমি। অর্থাৎ ডিপ্লোমেসিতে কত পারে, ইনফরমেশন তার হচ্ছে এখন কতটুকু আছে, সে কতটুকু ইনফরমেশন নিয়ন্ত্রণ করতে পারে, ন্যারেটিভ নিয়ন্ত্রণ করতে পারে, এটা হচ্ছে তার ইনফরমেশন। আর মিলিটারিতে আমরা বুঝি, ইকোনমিতে বুঝি। এটা হচ্ছে ডাইম মডেল। আর যেটা হচ্ছে আপনার ডাইম ডাইম ফিল, এটা হচ্ছে ডাইম থাকবে সাথে FIL যুক্ত হবে, অর্থাৎ ফিনান্সিয়াল ক্ষমতা, ইন্টেলিজেন্স, আর হচ্ছে ল এনফোর্সমেন্ট। তো ফিনান্সিয়ালটা কি, এটা হচ্ছে আর্থিক সক্ষমতা, আপনার আপনার অন্য কোনো একটা দেশকে আপনি আর্থিক নিষেধাজ্ঞা দিলেন, বৈদেশিক সহায়তা দিলেন, এটা শক্তি কতটুকু, এটা হচ্ছে ফিনান্সিয়াল। আর ইন্টেলিজেন্স বলতে বোঝায় কার কত গোয়েন্দা ক্ষমতা আছে, কৌশলগত শক্তি আছে, এটা হচ্ছে আপনার ইন্টেলিজেন্স। আর ল এনফোর্সমেন্ট হচ্ছে আপনার আন্তর্জাতিক অপরাধ দমনে, সন্ত্রাসবাদ মোকাবেলায়, অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতকরণে আপনার শক্তিগত, এটা হচ্ছে ল এনফোর্সমেন্ট। তো এটা হচ্ছে ডাইম, আর হচ্ছে ডাইম ফিলে, যেটা হচ্ছে মানে আন্তর্জাতিক ক্ষেত্রে আর কি আপনার আধুনিক জাতীয় শক্তি বিশ্লেষণের এই দুটো মডেল আর কি, আধুনিক জাতীয় শক্তি বিশ্লেষণের। এখন দেখি জাতীয় শক্তি প্রয়োগের মাধ্যম। এখন প্রয়োগের মাধ্যম কী হতে পারে, এখানে চারটা কথা বলা হয়েছে। একটা হচ্ছে পারসুয়েশন, একটা হচ্ছে রিওয়ার্ডস, পানিশমেন্ট, ফোর্স। তো পারসুয়েশন কি, যে আপনি আলাপ আলোচনা করলেন, তার মধ্যে আর কি এরকম কোনো একটা নিয়ে আপনার হচ্ছে চুক্তি হয়, এটা হচ্ছে পারসুয়েশন। অর্থাৎ এখানে এখানে কোনো রিওয়ার্ড পানিশমেন্টের ব্যবস্থা নেই। আর এরপর হচ্ছে রিওয়ার্ড, অর্থাৎ ধরেন আপনার হচ্ছে পারসুয়েশনের কাজ হলো না, তখন আপনি তাকে একটু কিছু একটা লোভ দেখালেন যে তোমার বন্ধ করে দেবো, তোমাকে ঋণ দেবো, এটা হচ্ছে এটা হচ্ছে রিওয়ার্ড। আর তারপর হচ্ছে পানিশমেন্ট, যে আপনি অর্থনৈতিক ধরনের এরকম একটি নিষেধাজ্ঞা দিলেন, বাণিজ্য নিষেধাজ্ঞা দিলেন বা অবরোধ দিলেন, এটা হচ্ছে পানিশমেন্ট। আর ফোর্স কি, আপনি হচ্ছে একদম সামরিক হস্তক্ষেপ করেন, এটাই হচ্ছে আপনার ফোর্স আর কি। চারটা হচ্ছে আপনার, অর্থাৎ একটা কাজ না করলে অন্যটা কাজ করে আর কি। তো আবার চারটা একসাথেও কিন্তু কাজ করতে পারে আর কি। আচ্ছা,
আর হচ্ছে পরাশক্তি বা হচ্ছে সর্বোচ্চ জাতীয় শক্তি, এটা হওয়ার জন্য আপনার হচ্ছে সবার আগে মিলিটারি পাওয়ার থাকতে হবে, সবার আগে 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক শক্তি থাকতে হবে। 3 হচ্ছে সাইকোলজিক্যাল পাওয়ার, এই যে আপনার ধরেন মিডিয়াকে কোনো দিক দক্ষতা, মিডিয়া প্রভাব, তারপর হচ্ছে ভূরাজনৈতিক অবস্থান, এগুলো হচ্ছে আপনার সাইকোলজিক্যাল পাওয়ারের মধ্যে পড়ে। যেমন হচ্ছে আল জাজিরা একটা গুরুত্বপূর্ণ এখন মিডিয়া প্ল্যাটফর্ম, যার মাধ্যমে সাইকোলজিক্যাল পাওয়ার এটা হচ্ছে কাতারের এখন নিয়ন্ত্রণে আছে, যার যার কারণে সবাই যে এসে চাইলে কাতার কিন্তু আক্রমণ করতে পারে না। আচ্ছা, WMD এটা হচ্ছে আপনার ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন। এটা যদি আপনার এরকম ধরেন কোনো একটা ভালো পাওয়ার থাকে বা আপনার যদি ওই যে পারমাণবিক সক্ষমতা থাকে, তাহলে কিন্তু কেউ আপনাকে আক্রমণ করবে না। এটা হচ্ছে আপনার ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন। এখন ব্যালেন্স অফ পাওয়ার কি? ব্যালেন্স অফ পাওয়ার বলতে বোঝায় শক্তি সাম্য, অর্থাৎ এমন একটা অবস্থা যেখানে কোনো একটা রাষ্ট্র অন্য তুলনায় যখন শক্তিশালী হচ্ছে, তখন ছোট রাষ্ট্ররা চেষ্টা করে যে অন্য রাষ্ট্র যাতে শক্তিশালী না হতে পারে, পাশাপাশি আমি যাতে শক্তিশালী হতে পারে, অর্থাৎ একটা ব্যালেন্স যাতে তৈরি করতে পারে আর কি। এটাই হচ্ছে একে অপরকে আর কি ব্যালেন্সে রাখে, এটাই হচ্ছে শক্তি সাম্য আর কি। তো এটার কী কী আর কি কার্যকর রূপ আছে, যেমন ডিটারেন্স, অর্থাৎ একটা শক্তি যখন আর কি আপনার যখন শক্তিশালী হয়, তখন তার বিরুদ্ধে শক্তিশালী হওয়ার জন্য সেই রাষ্ট্র নিজেও শক্তিশালী হয়ে ওঠে আর কি। এভাবে একে অন্যকে দমন করে, এটা হচ্ছে ডিটারেন্স কৌশল আর কি। আর পাওয়ার ইকুইলিব্রিয়াম কি? এখানে ধরেন একটা রাষ্ট্র শক্তিশালী হচ্ছে, সে তখন অন্য একটা রাষ্ট্রের সঙ্গে এরকম জোট বেঁধে আর কি তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এটা হচ্ছে পাওয়ার ইকুইলিব্রিয়াম। যেমন আগে ফ্রান্স ছিল শক্তিশালী, তাকে নিয়ন্ত্রণ করার জন্য এদিকে ইংল্যান্ড, তারপর হচ্ছে প্রুশিয়া, এরা সবাই মিলে একটা জল গঠন করলো। এটাই হচ্ছে আপনার পাওয়ার ইকুইলিব্রিয়াম। তারপর এখন শক্তি সাম্যের উদ্দেশ্য কি? এটা হচ্ছে আপনার ওই যে আধিপত্য বিস্তার করা, রোধ করা, তারপর হচ্ছে আন্তর্জাতিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখা, আর ছোট রাষ্ট্রগুলোকে বড় রাষ্ট্রের হাত থেকে রক্ষা করা, এবং শক্তি যাতে এক জায়গায় কেন্দ্রীভূত না থাকে সেটা আর কি দেখা আর কি। তো শক্তিসাম্য যেভাবে রক্ষা হয় সেটা হচ্ছে পলিসি অফ নিউক্লিয়ার ডিটারেন্স। তো পলিসি অফ নিউক্লিয়ার ডিটারেন্স বলতে বোঝায় যে একটা রাষ্ট্র আপনার হচ্ছে পারমাণবিক সক্ষমতা আছে, এখন আপনি ধরেন আপনার নিজের একটা পারমাণবিক সক্ষমতা আছে, এই ভয় দেখায় অন্য রাষ্ট্র আপনার উপরে যে হামলা করতেছে না, সেটা থেকে আপনি রক্ষা পাচ্ছেন। এটাই হচ্ছে ডিটারেন্স আর কি। অর্থাৎ আপনার পারমাণবিক শক্তি থাকলে কেউ একে অন্যের উপর হামলা করতে চাচ্ছে না আর কি। এটাই হচ্ছে আপনার নিউক্লিয়ার ডিটারেন্স। তো এভাবে আর কি শক্তিশালী রক্ষিত হতে পারে কিন্তু। তো কারণ এখানে যুদ্ধ করলে দুই দেশের ক্ষতি হয়ে যাবে। আর মিলিটারি অ্যালায়েন্স, অর্থাৎ আপনি খুব একটা বড় একটা মিলিটারি অ্যালায়েন্সে আপনি যুক্ত হলেন, যেমন ন্যাটোতে যুক্ত হলেন, এভাবে কিন্তু আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। এভাবে ব্যালেন্স অফ পাওয়ার হবে আর কি। যেমন রাশিয়া শক্তিশালী ছিল ওই সময়, এই জন্য ওই যে ছোটোখাটো রাষ্ট্রগুলো মিলে একটা নেটো গঠন করছে আর কি। তারপর ইকোনমিক অ্যালায়েন্স, এই যে আপনার বড় বড় যে বাণিজ্যিক জোটগুলো আছে, এগুলোতে কিন্তু আপনি যদি যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনার একটা নিরাপত্তা হয় আর কি। তারপর লোকাল ব্যালেন্স, অর্থাৎ আপনি যে এই যে এরকম ধরেন পাকিস্তান আর হচ্ছে আপনার চীন ছিল একসাথে, পরে ভারত আপনার হচ্ছে যুক্তরাষ্ট্রকে আনে একটা শক্তি ব্যালেন্স করে দিছে আর কি, ঠিক আছে। তো এটাই হচ্ছে আপনার লোকাল ব্যালেন্স। তারপর রিজিওনাল ব্যালেন্স, অর্থাৎ হচ্ছে ধরেন সবগুলা যে আপনার অঞ্চলগুলো আছে, ধরেন আমাদের এখানে সার্ক আছে, ওদিকে ইউরোপিয়ান ইউনিয়ন আছে, ওদিকে আফ্রিকান ইউনিয়ন আছে, সবগুলো মিলে একটা রিজিওনাল ব্যালেন্স তৈরি করছে আর কি। আচ্ছা, আর্মামেন্টস, অর্থাৎ অস্ত্র সজ্জা। ধরেন আপনি নিজের আপনার হচ্ছে ইয়ার জন্য, নিরাপত্তার জন্য আপনি আপনার অস্ত্রসজ্জ বাড়াচ্ছেন, এর ফলে অন্য রাষ্ট্র তার নিরাপত্তার জন্য তারা অস্ত্র বাড়াচ্ছে আর কি। এভাবে আর কি সব রাষ্ট্র একটা মিউচুয়াল একটা অ্যাসিউর ডিস্ট্রাকশনের একটা গ্যারান্টি দেয়, অর্থাৎ কোনো রাষ্ট্রই এই জন্য অপর রাষ্ট্রকে হামলা করে না। এটা হচ্ছে আর্মামেন্টস, হচ্ছে একটা কি আপনার শক্তিসম্ভ বজায় রাখার কৌশল। আর ডিসআর্মামেন্ট এটা হতো নিরস্ত্রীকরণ, অর্থাৎ আপনার কেউ কারোর উপর হামলা করতেছে না, সবাই তার অস্ত্রগুলো কমাচ্ছে, এভাবেও কিন্তু একটা শক্তিসম্ভ হতে পারে। যেমন হচ্ছে সল্ট, স্টার্ট, এগুলো কিন্তু আপনার ডিসআর্মামেন্টের উদাহরণ। তাহলে কী কী বললাম আমরা এখানে? ডিসআর্মামেন্ট, আর্মামেন্টস, তারপর হচ্ছে রিজিওনাল ব্যালেন্স, লোকাল ব্যালেন্স, ইকোনমিক অ্যালায়েন্স, মিলিটারি অ্যালায়েন্স, পলিসি অফ নিউক্লিয়ার ডিটারেন্স। আচ্ছা, নিরস্ত্রীকরণের বিকৃত পদক্ষেপ, ওই যে আপনার 1946 সালে একটা হচ্ছে ইউনাইটেড নেশন অ্যাটমিক এনার্জি কমিশন গঠিত হয়েছিল। তারপর 1968 সালে যে আপনার এনপিটি গঠিত হয়েছে আর কি। তারপর এখানে ওই যে 1972-79 সালে SALT-1 SALT-2 হয়েছে। আবার 1991-93 সালে আবার হচ্ছে আপনার হয়েছে START-1 START-2। সল্ট হচ্ছে 2002 সালে সম্ভবত বন্ধ হয়ে যায়। আচ্ছা, তারপর এখানে আর কি আছে, এখন সিকিউরিটি নিয়ে পড়বো আমরা। তো এখানে যেটা হচ্ছে প্রচলিত নিরাপত্তা অথবা ট্র্যাডিশনাল সিকিউরিটি, এটা বলতে বোঝায় যে নিজের আপনার হচ্ছে ইয়াকে রক্ষা করা আর কি, তার হচ্ছে যে ভূখণ্ড রক্ষা করা, তারপর হচ্ছে তার বৈশক্তির হাত থেকে রক্ষা করা, এগুলো হচ্ছে জঙ্গিবাদ, এগুলো হচ্ছে আপনার ট্র্যাডিশনাল সিকিউরিটি। আর যেটা নন ট্র্যাডিশনাল সিকিউরিটি, এটা দ্বারা বোঝায় যে হচ্ছে অপ্রতিরোধ খাদ্য নিরাপত্তা, যেমন মানব নিরাপত্তা, তারপর হচ্ছে স্বাস্থ্য নিরাপত্তা, শিক্ষা নিরাপত্তা, পরিবেশগত, অর্থনৈতিক, এগুলো হচ্ছে আপনার অপ্রচলিত নিরাপত্তা।
তো এই প্রচলিত নিরাপত্তার সমস্যাগুলো আর কি দুটা স্কুল অফ আর কি সিকিউরিটি ফাউন্ডেড করছে, যেটা হচ্ছে আপনার একটা হচ্ছে দ্য ফ্রাঙ্কফুর্ট স্কুল অফ সিকিউরিটি। এরা বলে যে হচ্ছে আসলে আহ, যে মার্কসিস্ট ধারণা আর কি এদের, যে আমাদের সমাজে এরকম সবাই আর কি সমাজের কাঠামোটাই সমস্যা আর কি, সবাই এরকম রাষ্ট্র এগুলো নিয়ে হাবিজাবি নিয়ে আর কি ব্যস্ত থাকে, এদিকে আর কি আহ, নারীদের কোনো মূল্যায়ন হয় না, তারপর ওইদিকে পুঁজিবাদী সিস্টেম আর কি সবাইকে পণ্য হিসেবে বিবেচনা করে, এটা আর কি এভাবে ফ্রাঙ্কফুর্ট স্কুল অফ সিকিউরিটি তারা এভাবে সমালোচনা করে আর কি। আর এদিকে হচ্ছে আপনার দ্য কোপেনহেগেন স্কুল অফ সিকিউরিটি, এরা বলে যে হচ্ছে আপনার যে সমাজের যে সিস্টেমটা, এই সিস্টেমটা নিজের যে ইচ্ছা মতো তার প্রায়োরিটির দিকে সবাইকে ধাবিত করে। যেমন হচ্ছে আপনি দেখেন যে হচ্ছে সন্ত্রাসবাদ নিয়ে খুব আলোচনা হয়, এদিকে দেখেন সন্ত্রাসবাদ হচ্ছে এদিকে দুর্ঘটনা, তারপর হচ্ছে আপনার আত্মহত্যা, অনাহার, এগুলাতে কিন্তু খুব বেশি মানুষ মারা যাচ্ছে, তো এটাকে কিন্তু ফোকাস করা হচ্ছে না। তো এইভাবে আর কি স্টেট একটা মানে একটা ফেক একটা সিকিউরিটাইজেশনের একটা এরকম হুমকি তৈরি করে আর কি, যার ফলে স্টেট ওইদিকে শুধু সবার অ্যাটেনশনটা ওইদিকে নিয়ে যায়। আচ্ছা, তারপর এখন হচ্ছে ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা ঝুঁকি ও ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার কৌশল। এখানে সামরিক দুর্বলতা, তারপর হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, সেনা অভ্যুত্থানের প্রবণতা, বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা, বিচ্ছিন্নবাদী আন্দোলন, জঙ্গি গোষ্ঠীর উত্থান, এগুলো আর কি বলা হয়েছে। আর বৈদেশিক ঝুঁকি কী কী আছে? প্রতিবেশী বৃহৎ রাষ্ট্রগুলোর মধ্যে দ্বন্দ্ব, সীমান্ত বিরোধ, শক্তিশালী রাষ্ট্রের উপর অধিক নির্ভরশীলতা, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, এগুলো। আচ্ছা, ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নিরাপত্তা কৌশল কেমন হওয়া উচিত? তো সবার কিন্তু নিরাপত্তা কৌশল এক হবে না, তো বাংলাদেশের যে অ্যালায়েন্স গঠন করা আর কি, সবার সাথে এরকম ভালো সম্পর্ক রাখা, এবং এই যে একটা অ্যালায়েন্সে ঢুকলে তখন কিন্তু তার উপর আর কেউ আক্রমণ করতে পারে না, যেমন ওই যে এস্তোনিয়া, লাটভিয়া হচ্ছে এটাতে যোগদান করছে, তার ফলে এদের উপর কেউ আক্রমণ করতে পারে না। আর ব্যালেন্স অফ পাওয়ার বজায় রাখা, অর্থাৎ হচ্ছে আপনার কোনো একটা রাষ্ট্রের সঙ্গে নিয়ে, যেমন হচ্ছে ওশিনিয়া হচ্ছে আপনার অস্ট্রেলিয়াকে ইউজ করে তার নিরাপত্তা বজায় রাখে, এভাবে আর কি কোনো একটা ব্যালেন্স অফ পাওয়ার কোনো একটা রাষ্ট্রের মাধ্যমে ব্যালেন্স অফ পাওয়ার বজায় রাখতে পারে। তবে কালেকটিভ সিকিউরিটি এটা তো আমরা বুঝি। আর হচ্ছে পাইলট ফিশ কী হবে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে হচ্ছে পাইলট ফিশ কী করে, হাঙ্গরের সাথে লাগে থাকে, তার পরজীবীগুলো খায়, এবং সে হাঙ্গর দ্বারা আক্রান্ত হয় না, আবার হাঙ্গরের এই যে আপনার হাঙ্গরকে ইউজ করে সে তার নিজের নিরাপত্তা আর কি বজায় রাখে। তো বলছে যে ছোটো রাষ্ট্রগুলো এইভাবে পাইলট ফিশের মতোই তাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ বড় রাষ্ট্রগুলোতে সাহায্য নিতে হবে, কিন্তু তারা যাতে তাকে গিলে না ফেলতে পারে এই জন্য সেদিকে নজর রাখতে হবে আর কি। এরপর দেখবো আমরা রিসেন্ট ট্রেন্ডস কী কী আছে এখানে। ডিজিটাল জিওপলিটিক্স অথবা অ্যালগোরিদমিক জিওপলিটিক্স। তো এই অ্যালগোরিদমিক জিওপলিটিক্স দ্বারা বোঝায় যে হচ্ছে এখন সব কিছু আর কি রাজনীতি নতুন পর্যায়ে পৌঁছে গেছে। এখন ধরেন আর কি যে আমরা তথ্য ব্যবহার করছি, অ্যালগোরিদম, সাইবার অবকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা, তো এগুলো দ্বারাই হচ্ছে আপনার এখন নতুন ভূ রাজনৈতিক কৌশল সবার নির্ধারিত হচ্ছে, অর্থাৎ এগুলো যে নিয়ন্ত্রণ করতেছে সেই আর কি এখন বিশ্বটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছে। তো এই কনসেপ্টটাকেই বলা হয় হচ্ছে আপনার অ্যালগোরিদমিক জিওপলিটিক্স। অর্থাৎ জিওপলিটিক্স শুধুমাত্র এখন ভৌগোলিক দিক থেকে নির্ধারিত হয় না, এখন আপনার অ্যালগোরিদম, তথ্য, এগুলো দ্বারা নির্ধারিত হয়। সাইবার ওয়ারফেয়ার, এটা হচ্ছে যে এক দেশের রাষ্ট্র বা সে রাষ্ট্র কর্তৃক আপনার হচ্ছে গোষ্ঠীর মাধ্যমে অন্য দেশকে আর কি হামলা করা আর কি সাইবার ওয়ারফেয়ার। তারপর হচ্ছে এদিকে হ্যাকিং, তারপর হচ্ছে ডেটা হ্যাকিং, তো আমরা জানি ডেটা সেপ্ট জানি। তারপর হচ্ছে ডিসইনফরমেশন আর মিসইনফরমেশন। তো ডিসইনফরমেশন বলতে বোঝায় কোনো একটা জিনিস আপনি হচ্ছে ইচ্ছাকৃতভাবে ভুলভাবে ছড়ানো হবে, প্রোপাগান্ডা ছড়ানো, সেটা হচ্ছে ডিসইনফরমেশন। আর মিসইনফরমেশন তো আর কি অনিচ্ছাকৃতভাবে ছড়ানো। তারপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার স্যাবোটেজ, এটা দ্বারা বোঝায় যে বিদ্যুৎ, ব্যাংকিং, হাসপাতাল, তারপর হচ্ছে আপনার যোগাযোগ ব্যবস্থা, এগুলো আর কি সাইবার হামলা চালানো। 2010 সালে যেমন আর কি চালাইছিল হচ্ছে আপনার ইউএস পারমাণবিক কর্মসূচিতে, ইরানের পারমাণবিক কর্মসূচিতে তারা এরকম একটা হামলা চালাইছিল। তারপর এখানে 2016 সালে ওই যে রাশিয়ান হ্যাকাররা যুক্তরাষ্ট্রের আপনার নির্বাচন সিস্টেমকে হ্যাক করার চেষ্টা করছিল। তো বিশ্ব রাজনীতিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো এখানে সব ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, গোয়েন্দা তথ্যে, তারপর হচ্ছে আপনার সামরিক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এগুলোর ফলে হচ্ছে আপনার যে প্রেডিক্টিভ ডিপ্লোমেসি এখানে ইউজ করতেছে সবাই, যে আগে থেকেই তারা প্রেডিক্ট করতেছে যে হচ্ছে এই রাষ্ট্র এরকম কিছু করতে পারে, আমরা এর পরিপ্রেক্ষিতে এরকম একটা ব্যবস্থা নিই, এটা হচ্ছে প্রেডিক্টিভ ডিপ্লোমেসি। আর আপনার অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা, সবাই এখন অর্থনৈতিক প্রযুক্তি সবাই সাথে শেয়ার করছে, ফলে একটা ডিজিটাল কোল্ড ওয়ার কিন্তু এখন চলছে আর কি। চায়না এদিকে চিপ উৎপাদন করতেছে, যুক্তরাষ্ট্রের দিকে আপনার এআই বৃদ্ধি করছে, এভাবে একটা ডিজিটাল কোল্ড ওয়ার এখন চলতেছে। আচ্ছা, তারপরে এখন হচ্ছে আপনার ডিজিটাল আপনার বিশ্ব রাজনীতিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব কী হবে, যেমন সার্বভৌমত্বের উপর প্রভাব হতে পারে। অর্থাৎ এখন সার্বভৌমত্ব শুধুমাত্র আপনার ভূখণ্ড দিয়ে নির্ধারিত হবে না, একটা রাষ্ট্র যখন অন্য একটা রাষ্ট্রকে আপনার হচ্ছে অ্যাটাক করবে, সাইবার অ্যাটাক করবে অথবা আপনার হ্যাক করবে, সেটাও কিন্তু একটা সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে এখন।
তো নিরাপত্তা এখন আর হচ্ছে যে আপনার ফিজিক্যাল নিরাপত্তা না, এখন আপনাকে একটা আহ, যে ক্লাউড নিরাপত্তা, এগুলো একটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে আমাদের নিরাপত্তা বুঝতে। তারপর হচ্ছে কূটনীতি, সাইবার ডিপ্লোমেসি, অর্থাৎ আপনার হচ্ছে যে সাইবার নর্মস করা হচ্ছে, তারপর সাইবার ডিপ্লোমেসি করা হচ্ছে, তারপরে এআই অ্যাক্ট এগুলো পাস করা হচ্ছে, ফলে সাইবার ডিপ্লোমেসি ধারণাটা এখানে উঠে আসছে এখন। শক্তির ভারসাম্য, অর্থাৎ এখানে আপনার হচ্ছে সবাই সাইবার সক্ষমতার এটা অবকাঠামো নিয়ন্ত্রণ, এভাবে আর কি সবাই এআই দিক থেকে মানে আর কি এগুলা সক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করছে, এইভাবে এক মানে একটা শক্তি ভারসাম্য রক্ষা একটা এলিমেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে। তারপর হচ্ছে বিশ্বাস সংকট, অর্থাৎ আপনার হচ্ছে এই যে ট্রাস্ট ডেফিসিট আর কি যেটাকে বলা হয় আর কি। তো ডিপ ফেকে তারপর হচ্ছে বিভিন্ন অ্যালগরিদম ব্যবহার করে বিভিন্ন কিছু তৈরি করা হচ্ছে, ফলে এবং ট্রাস্ট তৈরি হচ্ছে। তো ইথিক্যাল ডিলেমা, অর্থাৎ হচ্ছে আপনার এআই যদি কোনো ভুল করে সেটা দোষ কার হবে আর কি, এটা নিয়ে একটা সংকট আছে। তো গণতন্ত্র ঝুঁকি হচ্ছে। তারপর টেক কলোনিয়ালিজম হচ্ছে, অর্থাৎ আপনার হচ্ছে রাষ্ট্র যে প্রযুক্তি, সফটওয়্যার, ক্লাউড অবকাঠামো এগুলোর মাধ্যমে অন্য একটা দেশকে কলোনাইজ করার চেষ্টা করা হচ্ছে, এটা হচ্ছে আপনার টেক কলোনিয়ালিজম। তারপর দিকে আছে ইনফরমেশন ওয়ারফেয়ার, সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম, জনমত প্রভাবিত করা। তো এগুলো হচ্ছে আপনার যে সোশ্যাল মিডিয়া হচ্ছে আপনার কেমন যে হচ্ছে এঙ্গেজমেন্ট ড্রাইভেন অ্যালগোরিদম। তো এখানে আপনি যেটা দেখতে পছন্দ করেন, যেটা ধরেন উত্তেজনামূলক বা বিভাজনমূলক, ভীতিকরমূলক, এগুলো কিন্তু মানুষ বেশি খায়। তো এগুলো হচ্ছে সবাইকে দেখানো হচ্ছে বারবার। তো আর মাইক্রো টার্গেটিং, অর্থাৎ আপনার হচ্ছে ব্যবহারকারীর হচ্ছে আপনার তথ্য বিশ্লেষণ করে তাকে সেভাবেই সে তথ্যগুলো দেখানো হচ্ছে, এটাই হচ্ছে আপনার যে সেগুলো দেখতে চায় যেগুলো আর কি, এটাই হচ্ছে মাইক্রো টার্গেটিং। তারপর হচ্ছে বট নেটওয়ার্ক আর ট্রল ফার্ম, অর্থাৎ আপনার হচ্ছে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে মানে একই ধরনের ন্যারেটিভ বারবার দেখানো হচ্ছে, তার ফলে আর কি ব্যবহারকারী ওটা থেকে প্রভাবিত হয়ে যাচ্ছে আর কি। তারপর ডিসইনফরমেশন অ্যান্ড ডিপ ফেক জানি আমরা। আর ইকো চেম্বার ইফেক্ট, এটা কি যে হচ্ছে আপনার ব্যবহারকারীকে একই ধরনের কন্টেন্ট দেখানো হয়, যেমন কোনো একটা চেম্বারে যখন ইকো হয় আর কি, সেটা চারদিকে এরকম ইকো হতে থাকে আর কি। তো তখন আর কি ব্যবহারকারী অন্য কোনো উপায় থাকে না, সেটাই আবার শুনতে পায় আর কি। এটাকে ওই জন্য বলছে ইকো চেম্বার ইফেক্ট। আচ্ছা, তারপর রিসেন্ট ট্রেন্ড 2, এখানে একটা থিওরি বলছে, এটা হচ্ছে কি রিজিওনাল সিকিউরিটি কমপ্লেক্স থিওরি। রিজিওনাল সিকিউরিটি কমপ্লেক্স থিওরি, আঞ্চলিক নিরাপত্তা জটিলতা তত্ত্ব। আঞ্চলিক নিরাপত্তা জটিলতা তত্ত্ব, এটা কি বোঝায় যে হচ্ছে আহ, যে আন্তর্জাতিক নিরাপত্তা এটা শুধু এখন যে বৈশ্বিক যে সুপার পাওয়ারগুলো আছে এগুলোর দ্বারা নির্ধারিত হয় না, বরং আমাদের যে আঞ্চলিক যে পরিবেশ আছে, বাস্তবতা আছে, এটা দ্বারা অনেক নির্ধারিত হয়। যেমন হচ্ছে এটা এতটাই আর কি নির্ভরশীল, আমরা এটার উপর হয়ে পড়েছি যে হচ্ছে আপনার পারস্পরিক সংযুক্তি এবং আঞ্চলিক যে নিরাপত্তা, এগুলো ছাড়া আমরা যে আন্তর্জাতিক নিরাপত্তা এটাকে ভাবতে পারছি না। যেমন দেখেন যে হচ্ছে এই যে দক্ষিণ এশিয়ার যে আর কি নিরাপত্তা সংকট, এটা কিন্তু পাকিস্তান আর হচ্ছে ইন্ডিয়ার কারণেই বেশিরভাগ সৃষ্টি হচ্ছে। এখানে দূর থেকে ইউএস এর এখানে যে নিয়ন্ত্রণ, এটা কিন্তু খুব সীমিত আর কি। তো পাকিস্তান আর ভারত যদি এখানে নিজের থেকে ঠিক রাখে, তখন কিন্তু এই যুক্তরাষ্ট্রের প্রভাব এখানে অত বেশি থাকবে না। তো এটাই বলছে এখানে, এভাবে আর কি বলছে যে হচ্ছে, অথবা দেখেন কোনো একটা রাষ্ট্র যখন হচ্ছে আপনার আক্রান্ত হয়, যুদ্ধ বিগ্রহ হয়, সেখানে তার আশেপাশেও কিন্তু তার প্রভাব ছড়িয়ে পড়ে। ধরেন সৌদি আরবে হলো, এর আশেপাশে আপনার ধরেন সিরিয়া এরিয়া, তারপর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, এগুলোতে কিন্তু তার প্রভাব ছড়িয়ে পড়বে। অর্থাৎ একটা আঞ্চলিকতাকে আমরা কোনোভাবেই ইগনোর করতে পারতেছি না। তো এটাই এর মূল 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 কথা হচ্ছে এটাই, যে ভৌগোলিক নৌকট্য এখানে আর কি বলছে যে হচ্ছে দক্ষিণ এশিয়া কোনো কিছু হলে সেটার প্রভাব চারদিকে ছড়িয়ে যায়। তার বন্ধুত্ব শত্রুতার ধারণা, অর্থাৎ ভারত পাকিস্তান এই দ্বন্দ্বই পুরোটাকে নিয়ন্ত্রণ করতেছে। তার বৈশক্তির সীমিত প্রভাব, তারপর স্বতন্ত্র আঞ্চলিক নিরাপত্তা কাঠামো, অর্থাৎ সবগুলো দেশই এখন হচ্ছে আপনার আপনার হচ্ছে নিরাপত্তা কাঠামো নিয়ে আর কি ব্যস্ত থাকে আর কি। এখানে যদিও ইইউ তারপর নেটো গঠন করা হয়েছে, কিন্তু ইউক্রেন যুদ্ধে আমরা দেখলাম যে হচ্ছে ওরা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারতেছে না। এই জন্য স্বতন্ত্র আঞ্চলিক কাঠামো মানে আর কি সামনে আসছে। তারপর হচ্ছে আর কি আছে জেনেভা কনভেনশন, এটা চারটা হয়েছে: 1864, 1906, 1929, 1949, ঠিক আছে। 1864, 1906, 1929, 1949। তো এখানে হচ্ছে আপনার যে হেনরি ডুনান্ট এটা করছে, রেড করছে প্রতিষ্ঠাতা আর কি। প্রথমটাতে হচ্ছে আপনার স্থলযুদ্ধে আহত এবং অসুস্থ সৈনিকদের সুরক্ষা নিশ্চিত করা। আর দ্বিতীয় হচ্ছে আপনার নৌযুদ্ধে আহত নাবিক ও জাহাজজীবীর শিকারদের সুরক্ষা প্রদান। তৃতীয় হচ্ছে যুদ্ধবন্দীদের মানবিক আচরণ নিশ্চিত করা। আর চতুর্থ হচ্ছে আপনার বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করা। এই চারটা হচ্ছে আপনার জেনেভা কনভেনশনের চারটা কনভেনশন। প্রথমটা হচ্ছে স্থল, তারপর হচ্ছে নৌযুদ্ধ, তারপর হচ্ছে যুদ্ধবন্দী, আর কয়েকটা হচ্ছে বেসামরিক নাগরিক। তারপর হচ্ছে এখানে স্টার্টের কথা বলছে, এটা তো আমরা জানি। আচ্ছা, অর্নামেন্ট
এটা হচ্ছে আপনার ওই যে কিছু উক্তি কথা বলছে, যেমন হার্ড পাওয়ার নিয়ে থুসিডাইজিস বলছে যে হচ্ছে দ্য স্ট্রং ডু হোয়াট দে ক্যান অ্যান্ড দ্য উইক সাফার হোয়াট দে মাস্ট, এটা হচ্ছে থুসিডাইজিস বলছে আর কি। তারপর জোসেফ নাই জুনিয়র বলছে যে হচ্ছে সফটওয়্যার ইজ অ্যাবিলিটি টু গেট হোয়াট ইউ ওয়ান্ট থ্রো অ্যাট্রাকশন রাদার দেন কোর্শন অর পেমেন্ট, সেটা হচ্ছে জোসেফ নাই বলছে। জোসেফ নাই একটা কথা বলছে, যেটা হচ্ছে সফটওয়্যার ইজ দ্য কম্বিনেশন অফ হার্ড পাওয়ার অ্যান্ড সফটওয়্যার, সফটওয়্যার ইজ দ্য কম্বিনেশন অফ কি হার্ড পাওয়ার অ্যান্ড সফট পাওয়ার, এটা বলছে আর কি। তারপর হচ্ছে হ্যান্স যে মর্গান থ্রু একটা কথা বলছে, হচ্ছে কি দ্য উইক স্টেটস সার্ভাইভ নট বাই পাওয়ার বাট বাই প্রুডেন্স ডিপ্লোমেসি অ্যান্ড অ্যালায়েন্স, দ্য উইক স্টেটস সার্ভাইভ নট বাই পাওয়ার বাট বাই প্রুডেন্স ডিপ্লোমেসি অ্যান্ড অ্যালায়েন্সেস। তারপর হচ্ছে এখন ব্যালেন্স অফ পাওয়ার আর কালেক্টিভ সিকিউরিটি, এটাতে আর কি ব্যালেন্স অফ পাওয়ার হচ্ছে আর কি কোনো একটা জিনিসের আধিপত্য বিস্তার রোধ করতে আপনি হচ্ছে তাকে আর কি রক্ষা করলেন, ডিটারেন্স করলেন, এটা হচ্ছে আপনার ইয়ে আর কি ব্যালেন্স অফ পাওয়ার। আর হচ্ছে আপনার কালেক্টিভ সিকিউরিটি হচ্ছে সবাই মিলে আর কি আপনার অ্যান অ্যাটাক টু ওয়ান অন ইজ অ্যাটাক টু অল, এইভাবে আর কি ইয়ে করা। তারপর হচ্ছে সিকিউরিটি ডিলেমা কি, এখানে হচ্ছে আপনার একটা রাষ্ট্র ধরেন নিজের স্বার্থ রক্ষার জন্য তার সামরিক শক্তি বৃদ্ধি করে, এটা দেখে তার পার্শ্ববর্তী বা অন্য একটা রাষ্ট্র তার হচ্ছে সামরিক সক্ষমতা বৃদ্ধি করে, এটাই হচ্ছে সিকিউরিটি ডিলেমা। তারপর হচ্ছে এখানে অ্যালগোরিদম জিওপলিটিক্স তো বললাম যে হচ্ছে এখন আর আপনার ভূখণ্ডে আবদ্ধ নেই কোনো কিছু, আর কি আছে এখানে। তারপর হচ্ছে কোপেনহেগেন তো আমরা বলছি, হাইব্রিড ওয়ারফেয়ার সামরিক শক্তি ইউজ করা, তো হাইব্রিড ওয়ারফেয়ার হচ্ছে সামরিক শক্তি ইউজ করা, পাশাপাশি আপনার তথ্যযুদ্ধ, অর্থনৈতিক চাপ, এগুলো আর কি প্রস্তুতি যুদ্ধ, এগুলো আর কি ইয়ে করা আর কি, এটা হচ্ছে হাইব্রিড ওয়ার। আর জিও ইকোনমিক্স কি, এটা হচ্ছে আপনার অর্থনীতি, তারপর হচ্ছে বাণিজ্য, বিনিয়োগ, নিষেধাজ্ঞা, এগুলো দ্বারা হচ্ছে আপনার অন্যের উপর প্রভাব বিস্তার করার যে ক্ষমতা, এটা হচ্ছে আপনার জিও ইকোনমিক্স। তারপর হচ্ছে এখানে আর এখানে একটা 5 আইস আছে, 5 আইস কি, এটা হচ্ছে আপনার গোয়েন্দা তথ্য বিনিময়ের জন্য জোট, এটা হচ্ছে আপনার এই যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউকে, ইউএস, আর হচ্ছে ওদিকে আপনার হচ্ছে তাসমান 2 ভাই, কানাডা, সরি ইয়ে হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর কি কানাডা আর কি, এই 5টা হচ্ছে 5 আইস। ধন্যবাদ।